শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, নগরায়ন, পরিবেশ, নারী ও যুবকদের ক্ষমতায়ন, শিশুদের বিকাশ প্রতিটি ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট সুবিস্তৃত পরিকল্পনা রয়েছে। সরকার গঠনের ১০০ দিনে কোটি কর্মসংস্থানের চমক নিয়ে আজ বিএনপির ইশতেহার। নির্বাচনের রাজনীতির পুরনো বন্দোবস্তকে লাল কার্ড দেখাবে জনগণ, বললেন জামায়াত আমির। 12 তারিখ দুটি ভোট, কয়টা? একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নতুন বন্দোবস্তকে আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতম। আওয়ামী লীগ নিয়ে কূটনৈতিক চাপ অনুভব করছে না জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নতুন সরকার এলে ঢাকা দিল্লির টানাপোড়েন কমার আশা। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে উদ্বিগ্ন ভারত। মিডল ইস্ট আয়ের প্রতিবেদন। নিরাপত্তা ও প্রতিবেশী ফার্স্ট নীতি ক্ষুণ্ণের শঙ্কা দিল্লির। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। নারী তারুণ্য আর জুলাই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আজ ঘোষণা হতে যাচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার। ফ্যামিলি ও কৃষিকাজ সহ জনমুখী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে দলটি। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন নিউজ 24-কে বলেন, সরকার গঠনের ১০০ দিনের মধ্যে থাকবে ১ কোটি কর্মসংস্থানের চমক। মারুফা রহমানের বিশেষ প্রতিবেদন। দেশে ফিরেই যে বার্তাটি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, কি আছে সেই পরিকল্পনায়? ইতিমধ্যেই তার সারাংশ তিনি সারা দেশের নির্বাচনী জনসভায় ভোটারদের মাঝে তুলে ধরেছেন। ভোট চেয়েছেন ধানের শীষের পক্ষে। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে। ইশতেহারে বিএনপির ৩১ দফা এবং ২৭ দফার আলোকে গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিশ্চিত করতে চায় দলটি। পাশাপাশি জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে থাকছে একগুচ্ছ পরিকল্পনা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো জনমুখী পরিকল্পনা ছাড়াও থাকছে কর্মসংস্থান নিয়ে বড় চমক। সরকারি চাকরিতে প্রায় ৪ লাখ শূন্য পদ পূরণ সহ নতুন উদ্যোগে স্থায়ী ও খণ্ডকালীন মিলিয়ে ১০০ দিনে প্রায় ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে চায় বিএনপি। ইশতেহারটা হবে হচ্ছে জনমুখী। ইশতেহারে জনকল্যাণ এবং জনমুখী কর্মকাণ্ডকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই কারণেই জনগণ আমাদের প্রতি সমর্থন দিবে, ধানের শীষের প্রতি সমর্থন দিবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, নগরায়ন, পরিবেশ, নারী ও যুবকদের ক্ষমতায়ন, শিশুদের বিকাশ প্রতিটি ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট সুবিস্তৃত পরিকল্পনা রয়েছে। আমাদের মূল লক্ষ্য এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে জীবনে সফল হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য নির্দিষ্ট কোনো দল করা লাগবে না। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার আমরা নিশ্চিত করতে চাই প্রতিটি মানুষের জন্য। স্বাস্থ্য খাতে উন্নয়নে থাকছে বেশ কিছু পরিকল্পনা। এর মধ্যে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, যার ৮০% হবেন নারী। পর্যায়ক্রমে দেশের প্রতিটি মহানগর ও জেলা শহরে বসবাসকারী সকল নাগরিকের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন যে প্ল্যান রয়েছে, সেই প্ল্যানটারই কিন্তু সুবিস্তৃত বহিঃপ্রকাশ ইনশাল্লাহ আমাদের এই নির্বাচনী ইশতেহারের মাধ্যমে হবে, যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষের সমস্যার সমাধান, ভাগ্য পরিবর্তন এবং সার্বিক সমৃদ্ধি এবং স্বনির্ভরতা আমরা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ। ১৬-১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে দেশটা যেভাবে এলোমেলো হয়েছে, ওখান থেকে সুশৃঙ্খল এবং সুসংগঠিতভাবে একটি দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং জনগণের কাছে জবাবদিহিমূলকভাবে পরিচালনা করতে গিয়ে যে আইনের শাসনটা নিশ্চিত করতে হবে, সেই অঙ্গীকারগুলো এর মধ্যে আরও ভালো মতো ফুটে উঠেছে। সারা দেশে অন্তত ২০,০০০ কিলোমিটার খাল ও নদী খনন, পুনর্খনন করে পানি প্রবাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকছে বিএনপির ইশতেহারে। সরকারে গিয়ে তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজের মতো প্রকল্প গ্রহণ করবে বিএনপি। ২৫ কোটি গাছ ৫ বছরে রোপণ ও রক্ষণাবেক্ষণ সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার কথাও থাকবে বিএনপির ইশতেহারে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজনীতির পুরনো বন্দোবস্তকে ১২ তারিখ লাল কার্ড দেখাবে জনগণ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। অঙ্গীকার করেন জাতিকে আর বিভক্ত করতে দেয়া হবে না। বৃহস্পতিবার নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরে জনসভায় বক্তব্য রাখেন তিনি। রাজশাহী বিভাগের ৪ জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথমে সকালে নওগাঁ জেলায় প্রথম সমাবেশে যোগ দেন তিনি। এরপর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর গোদাগাড়ি ও মাদ্রাসা মাঠে এবং নাটোর জেলার জনসভায় অংশ নেন তিনি।
জনসভায় আমির বলেন, আগামী 12 তারিখে ফ্যাসিবাদের বিরুদ্ধে লাল কার্ড দেখানো হবে। সেই সাথে রাজার ছেলে রাজা হবে এমনটি আর হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আগামী 12 তারিখে হবে ফেসিবাদের বিরুদ্ধে লাল কার্ড। ফেসিবাদ নতুন না পুরাতন, দ্যাটস ইম্যাটেরিয়াল, এটা বিবেচনার ব্যাপার না। ফেসিবাদ তোমাকে লাল কার্ড। রাজার ছেলে রাজা হবে, বংশানুক্রমিক পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না। এই দেশে রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। সমাবেশে জামাত আমির ক্ষমতায় গেলে বিচার ব্যবস্থা সর্বজনীন করার ঘোষণা দেন। জামাত ক্ষমতায় আসলে নারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধারও আশ্বাস দেন ডাক্তার শফিক। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যেখানেই কাজ হোক একই নীতিমালা অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। কর্মস্থলে যে সমস্ত নারীরা, বোনেরা, মায়েরা কাজ করেন তাদের জন্য বেবি কেয়ার, ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে জায়গায় জায়গায়। চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের সমাবেশেও দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়ার পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি তুলে দেন জামাত আমির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনৈতিকদের কোনো চাপ অনুভব করছে না ঢাকা। নিজ মন্ত্রণালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, অন্তর্বর্তী সরকারের চেষ্টার পরও এখনও থমকে আছে ঢাকা দিল্লি সম্পর্ক। পরের সরকারের সময়ে এটি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও অন্তর্বর্তী সরকারের পুরো সময় জুড়ে ঢাকা দিল্লির সম্পর্ক ছিল অস্থিতিশীল। সীমান্ত উত্তেজনা থেকে কূটনীতিক পাড়া সবখানেই ছিল বৈরিতা। দুই দেশের স্বার্থ রক্ষা করেই পারস্পরিক স্বাভাবিক সম্পর্ক বাংলাদেশ এগিয়ে নিতে চাইলেও এখনো থমকে আছে ঢাকা দিল্লি সম্পর্ক। শেষ বেলায় এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপক্ষের স্বার্থের ধারণার তফাৎ রয়ে গেছে বলেই মসৃণ হয়নি সম্পর্ক বলে মনে করছেন তিনি। দুই পক্ষের যে নিজস্ব স্বার্থের যে একটা ধারণা, সেই দুটো স্বার্থের ধারণাটার মধ্যে একটা তফাৎ রয়ে গেছে। সরকারের উত্তরাধিকারী যে সরকার হবে তাদের সময় আবার রিলেশন স্মুথেন হওয়া, যেটাকে বলে মসৃণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া। তৌহিদ হোসেন মনে করেন, আসন্ন নির্বাচনে সবাই ভোট দিলে ও ঠিকমতো গণনা হলেই সরকারের সফলতা। আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়ে কোনো বিদেশি চাপ নেই বলেও জানান তিনি। নির্বাচন সামনে আসছে, এটা অবশ্যই আমাদের জনমতের প্রতি পরিবর্তনশীল হবে। শুধু তাই না, মানুষ ভোট দিতে যেতে পারবে, ভোট দিতে পারবে এবং সেই ভোট প্রপারলি গণনা হয়ে রেজাল্ট হবে। আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমার সাথে যারা দেখা করতে এসেছে তারা জানতে চেয়েছে, কেউ সবাই না, কিন্তু কেউই কোনো ধরনের কোনো চাপ আমার উপর সৃষ্টি করে। সংবাদ সম্মেলনে উঠে আসে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাপান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়গুলো। উপদেষ্টা জানান, এইসব চুক্তি পরের সরকারের কাজ এগিয়ে দেবে এবং সহজ করবে। বার্ডেন রেখে যাওয়ার পরিবর্তে বরং আমি মনে করি যে আমরা অনেকগুলি ইস্যুস এগিয়ে দিয়ে যাচ্ছি যাতে সহজ হয় পরবর্তী সরকারের জন্য। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে নতুন সমীকরণে উদ্বিগ্ন ভারত। বিশেষ করে ঢাকা ইসলামাবাদের সামরিক ও গোয়েন্দা যোগাযোগ জোরদার হওয়ায় তীক্ষ্ণ নজর দিল্লির। মিডল ইস্ট আইয়ের রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে। ভারতের শঙ্কা, এতে তাদের নিরাপত্তা ঝুঁকি বাড়বে এবং প্রতিবেশী প্রথম নীতি ক্ষুণ্ণ হবে। জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। বাড়তে থাকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা, বিশেষ করে সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের ক্ষেত্র জোরদারের বার্তা দিয়েছে ঢাকার ইসলামাবাদ। এতে উদ্বেগ বেড়েছে মোদী প্রশাসনের। এর কয়েকটি কারণ উঠে এসেছে মিডল ইস্ট আইয়ের এক রিপোর্টে। নিরাপত্তার ঝুঁকি, শিলিগুড়ি করিডোর গোয়েন্দা তৎপরতা, ভূ রাজনৈতিক সমীকরণ এবং সর্বোপরি অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কই এর মূল কারণ বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। ভারতের শঙ্কা, ঢাকা ইসলামাবাদের সম্পর্ক উন্নয়ন ভূ কৌশলগত ঝুঁকি বাড়াবে। অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, চীন অক্ষ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগকারী শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের উষ্ণতা দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমিয়ে চীনের প্রভাব বাড়াতে পারে, এমন ভাবনাও দিল্লির।
মূলত পাকিস্তান বাংলাদেশ নতুন প্রতিরক্ষা সমীকরণ, ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ও আঞ্চলিক আধিপত্যের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছে মোদী সরকার। তবে বাংলাদেশের নির্বাচন শেষে নিজেদের স্বার্থেই ঢাকা দিল্লি সম্পর্ক ফের শক্তিশালী হবে এমন আশাবাদ উভয় দেশের। আসমাতুলি, নিউজ 24। ভারতীয় ভিসা প্রত্যাশীদের সুবিধার্থে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনলো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইফ্যাক। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু কার্যক্রম। নয়া নিয়মে বর্তমানে 8 ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাচ্ছে। তবে পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট পেতে আবেদনকারীকে আগের দিন সন্ধ্যা 6টায় ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এর আগে ওই দিন বিকেল 5:30টার মধ্যে সাইন আপ প্রক্রিয়া শেষ করে অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা করতে ব্যর্থ হলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা সম্ভব হবে না। সাংবাদিকদের ঐক্য ও পেশাগত অগ্রযাত্রার অঙ্গীকারে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। উৎসবমুখর পরিবেশে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি আকরামুল হোসাইন ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান। 15 সদস্যের এই কমিটি আগামী 2 বছর দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিকরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন রাষ্ট্রপতি মনোনীত যে কেউ কিংবা সিইসি। বৃহস্পতিবার সচিবালয়ে কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, নির্বাচনের পর দ্রুত শপথ সম্পন্ন করা ও ক্ষমতা হস্তান্তর করতে চায় সরকার। এদিকে ইসি আব্দুর রহমানুল মাসুদ জানিয়েছেন, সংবিধান অনুযায়ী নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন সিইসি। বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচনের পর স্পিকার নতুন সংসদ সদস্যদের শপথ পড়ান। স্পিকার না থাকলে শপথ পড়ান ডেপুটি স্পিকার। আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের কেউ জেলে, কেউ পলাতক রয়েছেন। স্পিকার, ডেপুটি স্পিকার জেলে। তাই প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর সংসদ সদস্যদের কে শপথ পাঠ করাবেন? বিষয়টি নিয়ে সচিবালয় আইন উপদেষ্টার মুখোমুখি সাংবাদিকরা। জানতে চাওয়া হলো এ বিষয়ের আইনি ব্যাখ্যা। বললেন, স্পিকার এবং ডেপুটি স্পিকারকে দিয়ে শপথ পড়ানোর সুযোগ না থাকায় আইনের বাকি বিকল্প গ্রহণ করা হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে 3 দিনের মধ্যে যদি শপথ পড়াতে হয়, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এটা আমাদের বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উড়িয়ে হতে পারেন। 3 দিনের মধ্যে যদি শপথ গ্রহণ করানো না যায় কোনো কারণে, তাহলে এরপরে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। এ বিষয়ে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এ বিষয়ে আইন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে, তারপর চূড়ান্ত পর্যায়ে প্রধান উপদেষ্টাকে অভিমত জানানো হবে। আমার এখানে পার্লামেন্ট সেক্রেটারিয়েটে যে আপনার সিনিয়র সচিব আছেন, উনি আসবেন, ওনার সাথে কথা বলবো, আইন টাইন দেখবো, তারপরে চূড়ান্ত পর্যায়ে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, ওনাকে আমার অভিমত জানাবো। এদিকে নির্বাচন কমিশনও তাদের অবস্থান পরিষ্কার করেছে। ইসি আব্দুর রহমানুল মাসুদ জানান, স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় সংবিধান অনুযায়ী নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন সিইসি। পার্লামেন্টের পরেও স্পিকারের পদ থাকে পরবর্তী স্পিকার নিয়োগ না হওয়া পর্যন্ত, অথবা ডেপুটি স্পিকার। আমাদের এখানে কেউ নাই, তাহলে ওনারা পড়াবেন কে? এই তো প্রশ্ন। আমরা মনে করি যে আইনে বলা হয়েছে, আর্টিকেল 148(3) বলা হয়েছে, সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারই উনি পড়াবেন। অন্তর্বর্তী সরকার বলছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুত সময়ে শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে। এর মধ্য দিয়ে ক্ষমতাও হস্তান্তর হবে দ্রুততম সময়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হাদীর স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের সহ সংগঠনটির সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। তার অবস্থান নেওয়ার পরে ইনকিলাব মঞ্চের আরও সদস্য আসতে থাকলে যমুনা অভিমুখে সব সড়ক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সড়কে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের সদস্যরা বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে হাদী হত্যার বিচার সম্পন্ন করতে হবে। বিচারের বিষয়ে প্রধান উপদেষ্টার স্পষ্ট কোনো বার্তা না আসা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে।
তারা এক দল পুলিশ আইসা আমাদেরকে পাও দিয়া লাইট খাইয়া সেখান থেকে ইয়া করছে, এমনকি কয়েকজন আমার উপরে লাত্তিও মারছে। আমরা ওখানে স্লোগান দিচ্ছিলাম, তখন ভিতর থেকে আরো প্রায় 20-30 জন পুলিশ হবে, তারা এসে আমাদেরকে বল প্রয়োগ করে সেখান থেকে উঠিয়ে দিয়ে আসে। আজকে হাজি হত্যার প্রায় 40+ ডে হয়ে গেছে। এই জায়গায় আমাদের সরকারি প্রশাসন, বর্তমান যে প্রশাসন আছে, তাদের থেকে কিন্তু কোনো ধরনের সহায়তা আমরা পাচ্ছি না। নির্বাচন কমিশন 116টি আসনে এর মধ্যে ব্যালট পাঠিয়ে দিয়েছে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদের বৈঠকের পর একথা জানান তিনি। বলেন, নির্বাচন ঘিরে অপতথ্য রোধে মেটার সাথে আলোচনা চলছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাঠে কাজ করছেন। 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবেন। ইইউ দলের প্রধান জানান, আগামী নির্বাচনে নারী, সংখ্যালঘু সহ সব সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন তারা। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বর্জনের সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের প্রতি সংহতি মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনটাই জানিয়েছেন শাহবাজ শরীফ। এদিকে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি টি-20 বিশ্বকাপ 2026 ঘিরে নতুন করে উত্তাপ আন্তর্জাতিক ক্রিকেটে। প্রথমবারের মতো প্রকাশ্যে পাকিস্তান সরকার স্পষ্ট করল, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা। ইসলামাবাদে মন্ত্রিপরিষদের বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, খেলাধুলার মাঠে রাজনীতি টেনে আনা ঠিক নয়, আর এই কারণেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন তারা। টি-20 বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না, কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এটা ন্যায্য ও যথাযথ সিদ্ধান্ত। এর আগে রোববার পাকিস্তান সরকার জানায়, বিশ্বকাপে অংশ নিলেও ভারত পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। তবে তখন সিদ্ধান্তের পেছনে কারণ জানানো হয়নি। প্রায় এক সপ্তাহ ধরে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, শাহবাজ শরীফের বক্তব্যে সেটিরই ব্যাখ্যা মিলল। যদিও এই ইস্যুতে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড, তবে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি আগেই বলেছিলেন, ভারত যা চায় সেটাই বাস্তবায়ন করে আইসিসি। এদিকে টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই ধন্যবাদ জানান তিনি। তাসবিহ হারুন, নিউজ 24। পিএসএল নিলামের আগে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগের দলটি সামাজিক যোগাযোগ মাধ্যম বার্তায় জানিয়েছে, এবারের আসরের জন্য বাংলাদেশের বাহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে তারা। নিয়ম অনুযায়ী সরাসরি চুক্তির ক্ষেত্রে অর্থের অঙ্ক প্রকাশ করতে হয়। লাহোর জানিয়েছে, মুস্তাফিজের সঙ্গে 6,44,00,000 পাকিস্তানি রুপির চুক্তি করা হয়েছে, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় 2,81,00,000 টাকার বেশি। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।